আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আনিত নিষেধাজ্ঞায় মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। বিষয়টি দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট বললেন ওবায়দুল কাদের। সরকার জনবিচ্ছিন্ন মন্তব্য ফখরুলের। দেশে প্রথমবারের মতো শনাক্ত হলো অমিক্রন। নিরাপদ থাকতে দিতে হবে বুস্টার ডোজ, জানালো যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। নতুন শিক্ষাক্রম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বললেন শিক্ষামন্ত্রী। সাফল্য নির্ভর করবে শিক্ষকদের আন্তরিকতায়। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি জানান, বিষয়টির ব্যাখ্যা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে র্যাবের বিষয়ে আনা অভিযোগ সঠিক নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি মোটিভেটেড, একপেশে ও পক্ষপাতদুষ্ট। রাজধানীতে পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসএমআরএফের রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও এই বাহিনীর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন। সেটা তার জন্য বৈধ ছিল না, তার জন্য যুক্তিসঙ্গত ছিল না, সেইটা কিন্তু তদন্ত হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, নিষেধাজ্ঞার বিষয়টি পক্ষপাতদুষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের ব্যান আসলে মোটিভেটেড, একপেশে এবং একই সাথে ইনইফেক্টিভ হয়ে গেছে। যখন একটি দেশ কাউকে ব্যান দিয়ে পরে লালগালে জেলা সংবর্ধনা জানায়, তাহলে বুঝতে হবে এই ব্যান ইনইফেক্টিভ। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন জানান, র্যাবের বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপ দুঃখজনক। নতুন এক ঢং বের হলো যে হেড অফ দি ইনস্টিটিউশন তাকে আপনার কি করেন, এগুলো খুবই দুঃখজনক এবং এগুলো হয়তো লোক দেখানো একটা অপচেষ্টা। মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি, এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো। এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে কথা বলেন র্যাবের মুখপাত্র খন্দকার আলমঈন। র্যাব রাদার মানবাধিকার লুণ্ঠন করে না, র্যাব মানবাধিকার রক্ষা করে এবং দেশের মানুষের মানবাধিকার বা মানুষের অধিকার আদায়ে র্যাব সবসময় জীবন দিয়েছে এবং ভবিষ্যতে জীবন দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করে যাবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট। তিনি বলেন, রায় তাদের পক্ষে গেলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ। বিএনপি এখনো গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো নিজেদের মধ্যে বহন করছে বলে মন্তব্য করেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশার কথা উল্লেখ করে এ সময় ওবায়দুল কাদের দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান। বিএনপি নেতারা আজকাল গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন। সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। চট্টগ্রামে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল, তখনও তারা আওয়ামী লীগের উপরই দৌড় চাপিয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত। সরকার জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জবাবদিহিতা না থাকার কারণে ক্ষমতাসীনরা যা ইচ্ছা
তাই করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রমাণ করে বিএনপির দাবি সঠিক ছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া সরকারের মানবাধিকারের চরম লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমি এটাকে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি, এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই হয়। আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে। আজকে চারদিকে তাকিয়ে দেখবেন বিভাজন, মানুষের মধ্যে অস্বস্তি, মানুষের মধ্যে বিভক্তি। এই অবস্থাটা তৈরি হয়েছে একমাত্র এই কারণে যে আজকে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। দেশে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। মন্ত্রী জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের 2 ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। ঢাকা শিশু হাসপাতাল থেকে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, করোনার নতুন এই ধরনের উপসর্গ মৃদু। 2 নারী ক্রিকেটার কোয়ারেন্টাইনে আছে, তারা ভালো আছেন, নিয়মিত তাদের চেক আপ চলছে। এখনও যারা করোনার টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। টিকা নিলে অমিক্রনে আক্রান্ত হলেও তেমন ক্ষতি হবে না বলেও এ সময় আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। টিকা আমরা যেটা ব্যবহার করছি, এই টিকাও কিছুটা কাজ করে অমিক্রনের কে দমন করার জন্য। মানে শরীরে তার যথেষ্ট এই টিকা, যে সমস্ত টিকা আমরা ব্যবহার করছি, এই টিকাগুলো প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। এটা WHO আমাদেরকে জানিয়েছে এবং আমরা সেই জন্য চাইব যে আমাদের যারা টিকা এখনো নেয় নাই তারা তাড়াতাড়ি জানি টিকা নেয়। এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, 2 নারী ক্রিকেটারের অমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এর আগে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 খেলোয়াড় করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন, যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল। এরপর গত 1, 3 এবং 5 ডিসেম্বর 3 দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ 2 খেলোয়াড় পজিটিভ হন। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার 6 ডিসেম্বর পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু 2 ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়। পুরো টিম একসাথেই ছিল, অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নাই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। সো ওরা বুঝতেই পারে না এখনো যে ওদের যে কোভিড হয়েছে। সো সেদিক দিয়ে আমি বলবো এটা একটা বিরাট সুখবর। করোনা টিকার প্রথম 2 ডোজ অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়, তবে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় 75% সুরক্ষা দিতে সক্ষম, এমন সতর্কতা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার বরাতে খবরে বলা হয়, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে অমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে টিকা কম কার্যকর, তবে অনেকে টিকা নেয়ায় করোনা আক্রান্তের ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা 581 জন অমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। সেখানে দেখা যায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের 2 ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে। তবে টিকার তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে 70 থেকে 75% পর্যন্ত কম। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। 4 দিনের এই কর্মসূচি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 23 লাখ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন C+ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 1,87 লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে।
নতুন শিক্ষাক্রম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, এর সাফল্য নির্ভর করছে শিক্ষকদের আন্তরিকতার উপরে। পরিমার্জিত শিক্ষাক্রমের ট্রাই আউট পর্যায়ক্রমে পরিচালনার জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট উপজেলা একাডেমিকে সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন। তিনি বলেন, কষ্টকর নয়, পড়াশোনা করতে হবে আনন্দের মধ্য দিয়ে। শিক্ষার্থীকে গ্রহণকারীর পরিবর্তে উৎপাদনকারী হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর দীপুমনি। শিক্ষাই যেহেতু মূল হাতিয়ার এই জাতীয় এবং আন্তর্জাতিক সব লক্ষ্যগুলোকে অর্জনের জন্য, সেই জায়গাটিতে পরিবর্তন যদি দ্রুততম সময় আমরা আনতে না পারি, তাহলে এই সব সুযোগগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না এবং এর পুরোপুরি এর সুবিধাটা আমরা নিতে পারবো না। এবং যেটা একবার চলে যাবে সেটা কিন্তু চিরদিনের জন্যই চলে যাবে। কাজে আমাদের এখনই এটি হচ্ছে সময় যখন আমাদের এটি করতেই হবে, না হলে আর কখনো করা হবে না। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমৃদ্ধির বাংলাদেশকে সামনের দিকে নিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং নারী পুরুষ সবাই একসাথে চলার কারণেই বাংলাদেশ আজ অগ্রগতির দিকে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারা এখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তাদের জন্য সেই সুবিধা বঞ্চিত মানুষগুলোর দিকে আমাদের হাত সম্প্রসারিত করে দিতে হবে, তাদেরকেও মূল ধারায় এগিয়ে আনতে হবে এবং তাহলেই আমরা একটা পরিপূর্ণ উন্নয়নের জায়গায় যেতে পারবো। আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশই তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মই আমাদের সেই আগামী দিনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কাজেই এই তরুণ প্রজন্মের প্রতি আমাদের সেই আহ্বানটা রাখতে হবে যে তারা জাতির পিতার এই আদর্শ এবং দর্শনকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর যেখানেই যান আজকে বাংলাদেশের সুনাম সব জায়গায় শুনবেন। আমরা এমডিজি গোল অর্জন করেছি, এসডিজি গোল কিন্তু আমরা প্রায় ধারে কাছে চলে আসছি। সেই জন্য এবারে ইউনাইটেড নেশনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছেন, আপনার সেটাও শুনেছেন। রাজধানীর বাংলা মোটরে অবস্থিত সিরামিক্স মার্কেটের ভবন আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে 10তলা ভবনের 7 তলায় এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। জায়েদ আহমেদ বাবু রিপোর্ট। দুপুর 12টার দিকে নগরীর বাংলা মোটরের আরকে ভবনের 7 তলায় আগুন। ঘটনার 15 মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের 5 ইউনিট। সময় যত পার হয় বাতাসে ততই ছড়িয়ে পড়ে আগুন, আর তা নিয়ন্ত্রণে আনতে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগা 7 তলা ভবনে রাখা ছিল চায়না থেকে আমদানি করা খেলনা সামগ্রী। 7 তলায় আগুনটা লাগছে, এটা একটা কেমিক্যালের গোডাউন যতটুকু আমরা জানতে পারছি। পরবর্তীতে যখন ভাড়াটিয়া তার সাথে কথা বলি, সে বলে এটা খেলনার অনলাইন বিজনেস করে তারা, এটা শর্ট সার্কিট থেকে এই ঘটনাটা ঘটছে। ধোঁয়াতে দেখতে পারতেছিলাম না কোনো কিছু। 6 তলা 7 তলা থেকে মেবি আগুনটা উৎপত্তি হয়েছে। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, পুড়ে যাওয়া বেশিরভাগই ছিল গৃহস্থলী আসবাবপত্র। 7 তলায় আগুন, আমরা সাথে সাথে এখানে অ্যাকশন শুরু করি এবং আমরা দেখতে পাই এখানে একটি অফিস এবং কাম গোডাউন, হোম অ্যাপ্লায়েন্সেস। ওখানে আমাদের ব্লেন্ডার তৈরির মেশিন, অন্যান্য কাগজপত্রের স্তূপ ছিল, কার্টুন ছিল। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানটির মালিক জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এটা আমার একটা ডিসপ্লে সেন্টার এবং আমার অফিস, ঠিক আছে। আমি যেই মালগুলো সেল করি এই মালের ডিসপ্লেটা থাকে। মাল্টিপ্লাগ থেকে মাল্টিপ্লাগটা দাপ করে উঠেই একসাথে আগুনটা বিস্ফোরণ। ফায়ার সার্ভিসের 8 ইউনিট কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আনার দীর্ঘ সময়ের কারণ তুলে ধরেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত আমরা কোনো আগুনে হতাহত বা নিহত আহত কোনো সংবাদ পাইনি। এটা কারণ উদ্ঘাটন বা অন্য যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন,
এটা আমরা তদন্তের সময় আপনাদের বলতে পারবো। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে বলেও জানান জিল্লুর রহমান। আগুনটা আমার এটা তদন্ত সাপেক্ষে বলতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিগত সরকারের আমলে রেল খাতের কোনো উন্নয়ন হয়নি, বর্তমান সরকার রেল খাতকে ত্বরান্বিত করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে নীলফামারী সদর উপজেলার কন্দুপুকুর ইউনিয়নের বউবাজার বেগপাড়ায় রেলওয়ের একটি নির্মাণাধীন ব্রিজের কাজ দেখতে গিয়ে পথসভায় তিনি একথা বলেন। একই পরিবারের 3 শিশু সন্তান সহ ট্রেনে কাটা পড়ে 4 জনের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় নিহত 2টি পরিবারকে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে 70,000 টাকা অনুদান হস্তান্তর করেন। এছাড়াও নীলফামারী জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে তাদের 75,000 টাকার অনুদান প্রদান করা হয়। এই রেলের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় করে দিয়ে এখন এই দেখো চিলাহাটির থেকে হলদিবাড়ির সঙ্গে রেল লাইন বন্ধ ছিল ভারতের সঙ্গে, এবং কারখানা আরো বড় হবে, এখানে আমরা নিজেরাই কোচ তৈরি করবো, এই পরিকল্পনাগুলি সরকারের আছে। শখের বশে ছাদ বাগান, তবে তা শুধুমাত্র ক্যাকটাসের। বর্তমানে এই বাগানে 400 প্রজাতির 50,000 ক্যাকটাস রয়েছে। রাজশাহীতে তৌহিদুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার এই বাগান দেখতে ভিড় করছেন ক্যাকটাস প্রেমীরা। প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট, জানাচ্ছেন মোবাল্লিক করিম। 2000 সালে 40 প্রজাতির ক্যাকটাস নিয়ে শুরু করেন শখের বাগান। শিক্ষাজীবন ছেড়ে কর্মজীবন, তবে রয়ে গেছে সেই শখ। ক্যাকটাস প্রেমী তৌহিদুল ইসলাম নামের এই পুলিশ সার্জেন্ট 2019 সালে রাজশাহী মহানগরীর সাহেববাজারের 0 পয়েন্ট এলাকায় একটি বাড়ির ছাদ ভাড়া নিয়ে আরও জোরে সোরে শুরু করেন ছাদ বাগানের কাজ। সাথে সঙ্গী আরও একজন নার্সারি উদ্যোক্তা আর তার ছেলে। বাবার পাশাপাশি এই বিষয়গুলো আমিও দেখতেছি আর কি। গাছ আমারও খুবই পছন্দ, ছোট থেকে গাছপালার সাথে বড় হওয়া। শীতকালীন সময়টা ক্যাকটাস একটু কম করে মানুষ, তখন সারাটা একটু কম পাওয়া যায়। বর্তমানে 400 প্রজাতির 50,000 ক্যাকটাস রয়েছে তার এই বাগানে। 2000 সালের দিকে আমার প্রায় 40-50টা ভ্যারাইটি ছিল আমার কাছে। এখন প্রায় আমার বাগানে 400-র কাছাকাছি ভ্যারাইটি আছে, এবং প্রায় আপনার আমার মাদার গাছ আছে প্রায় 1500 মতো, এবং সব মিলায় 50,000-এর মতো গাছ আছে আমার বাগানে। তবে বাংলাদেশে ক্যাকটাস গাছ নিয়ে কোনো গবেষণা কেন্দ্র না থাকায় পরিচর্যার ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানালেন এই উদ্যোক্তা। ক্যাকটাস নিয়ে কোনো কিন্তু আমাদের দেশে ওইভাবে গবেষণা নাই। আমরা যে ক্যাকটাসের একটা রোগ হলে বা একটা ক্যাকটাস পচন ধরছে কি মেডিসিন দেবো, আমাদের কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে গেলে এই ধরনের কিন্তু সাজেশন আমরা ওইভাবে পাই না। অনেকে আসছেন এই ছাদ বাগান পরিদর্শনে। অনেকে দেখে কিনে নিয়ে যায় এবং তাদের ফিলগুলো ভালো, এই জন্য খুব ভালো লাগে। এখানে এই ফার্মটা চলছে, মোটামুটি ভালো লাগছে সবার। প্লাস আমি এখানে মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে। নতুন নতুন ভ্যারাইটি আসে, প্লাস ভাইরা নিজেরা প্রোডাকশন করে, আমরা ওখান থেকে কালেকশন করি, নিজের জন্য কালেকশন করি, আবার আমরা অনলাইনে সেল টেলও করি আর কি। এই কৃষি কর্মকর্তা জানালেন ক্যাকটাস চাষে অর্থনৈতিক সম্ভাবনার কথা। প্রশিক্ষণের মাধ্যমে কারিগরিভাবে এই কাজটা করে, তাহলে আমি মনে করি যে আমাদের যে যুব সমাজ আছে, বেকার আছে, এটাকে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে, এবং এর সাথে সাথে তাদের একটা আর্থিক সংগতির অবস্থা হবে। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। আজ 11 ডিসেম্বর টাঙ্গাইল ও কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে কাদেরিয়া বাহিনী সহ বাংলার দামাল সূর্য সন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে টাঙ্গাইল ও কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলা। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। মানুষ পায় মুক্তির স্বাদ। প্রতিনিধি মির্জা মাহসুদ ও আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিলিরোসা। 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই দেশ শত্রুমুক্ত করতে টাঙ্গাইলে গঠন করা হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। 27 মার্চ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইলের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং বিজয়কে ত্বরান্বিত করার জন্য বিশাল ভূমিকা রেখেছে। 11 ডিসেম্বর ভোর থেকেই মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে থাকেন। এভাবেই টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদার মুক্ত হয়। মুক্তির স্বাদ পেতে উল্লাসিত মানুষ নেমে আসেন রাস্তায়। ডিসেম্বর 71 11 তারিখে টাঙ্গাইল আমরা অবমুক্ত করলাম, টাঙ্গাইল স্বাধীন করলাম। এছাড়াও 11 ডিসেম্বর কুষ্টিয়া শহর, পোড়াদহ, মিরপুর, ভেড়ামারা এলাকা স্বাধীন শত্রুমুক্ত হয়। 10 ডিসেম্বর পর্যন্ত এই কুষ্টিয়াতে ছোট বড় প্রায়
54টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এদিন আনন্দের হলেও বেদনার দিনও। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত কোহিনুর ভিলায় মুক্তিযুদ্ধের ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশুসহ হত্যা করা হয় মোট 16 জনকে। পুরা কোহিনুর পরিবার হচ্ছে লাশে লাশ, লাশ আর লাশ হচ্ছে। হঠাৎ করে কুষ্টিয়ার সমস্ত মানুষ আমরা যারা ছিল সে সময় তারা এই কোহিনুর পরিবারকে দেখতে এলো। এখনো সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছে কোহিনুর ভিলার সদস্যরা। বাড়িটিও এখন ভগ্নদশায়। কুষ্টিয়ার আপামর জনসাধারণ যে সাহায্য সহযোগিতা করেছিল, যে কারণে মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনী আমরা সম্মিলিতভাবে এই কুষ্টিয়া মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। মুক্তিবাহিনী বিজয় বেশে যেদিন কুষ্টিয়া প্রবেশ করেছিল তখন কুষ্টিয়া শহর জুড়ে ছিল লাশের স্তূপ আর ধ্বংসলীলা। বিসি এরিয়ার ভিতরে লাইন দিয়ে চিতা করে ওখানে ওদেরকে পোড়ানো হয়েছিল। তারপরও বিজয়ের আনন্দে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিকামী মানুষ মুক্তিযোদ্ধাদের বরণ করে নিয়েছিল। এখানে বড় সড় যুদ্ধ হয়েছে এবং মানুষের অনেক মুক্তিযোদ্ধা মারা শহীদ হয়েছে, আহত হয়েছে। শিউলি রোসা, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাওয়ার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আনীত নিষেধাজ্ঞায় মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, বিষয়টি দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির দ্বৈত নীতি জনগণের কাছে এখন স্পষ্ট বললেন ওবায়দুল কাদের, সরকার জনবিচ্ছিন্ন, মন্তব্য ফখরুলের। দেশে প্রথমবারের মতো শনাক্ত হলো অমিক্রন, নিরাপদ থাকতে দিতে হবে বুস্টার ডোজ, জানালো যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। নতুন শিক্ষাক্রম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বললেন শিক্ষামন্ত্রী, সাফল্য নির্ভর করবে শিক্ষকদের আন্তরিকতায়। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে অন্তত 50 জনের মৃত্যু, সবচেয়ে বেশি ক্ষতি গ্রেভস কাউন্টিতে। এবং অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।